আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা একটা এই গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা এক্সপ্যান্ডিং করার জন্য সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ হয় বা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে অবশ্যই প্রশ্ন করার এবং অ্যাকাউন্টেবল করার সুযোগ থাকা উচিত। মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। এইখানে আলোচনায় আমি মনে করি যে এটা আমাদের সেকেন্ড ইস্যু, যে আমরা যদি মালিকানার প্রশ্নটা সমাধান করতে পারি, সেটা আমি মনে করি যে অনেক বেশি জটিল একটা প্রক্রিয়া। কারণ যেই মিডিয়া কমিশনে যেভাবে বলা আছে, সেটা একটা দীর্ঘ সময় লাগবে, একটা সময় দিতে হবে মার্জারের জন্য অথবা একটা ছেড়ে আরেকটাকে এটা বিক্রি করে দেওয়ার জন্য। আমি মনে করি যেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যদি আমরা যেটা করা যাবে সেটা হচ্ছে, আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরও বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। আমরা এতটুকু করার জন্য অপেক্ষা আছি। এরপরে আমরা এই আইনটা হয়তো ক্যাবিনেটে তুলবো এবং এটা আমরা যাতে আইনে আকারে আসে সেটা চেষ্টা করব। এটা হচ্ছে মিডিয়া সুরক্ষা আইনের বিষয়টা। সাংবাদিকতা সুরক্ষা আইন, নট সাংবাদিক সুরক্ষা আইন। আর আরেকটা বিষয় যেটা আছে যে এখানে একটি প্রস্তাব আছে যে 3টি প্রতিষ্ঠানকে একসাথ করা এবং এটা স্বায়ত্তশাসন। আজকেও হাইকোর্টে মামলার হিয়ারিং চলতেছে। এটা অনেক আগে একটা মানবাধিকার সংগঠন, ওনারা একটা মামলা করেছেন টিভি এবং রেডিও স্বায়ত্তশাসন নিয়ে। এখন বাংলাদেশে বিদ্যমান বাস্তবতায় 1990 সালের গণ অভ্যুত্থানের সময়ে যেই বাস্তবতা ছিল, তখন বাংলাদেশে বিটিভি ছিল, তখনও বোধহয় অন্য কোনো টিভি চালু হয়নি। পরে 98-99 গিয়ে হয়তো এই টিভি চালু হয়েছে। এখন তো বাংলাদেশে টিভি আছে, আমার আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদিত হচ্ছে বোধহয় 42 কিংবা 44টা, চলতেছে 34 কিংবা 36টা। আমি হয়তো একটা দুইটা কম বেশ হইতে পারে। তো এই সময়ে এসে আসলে বিটিভি, বেতারের অবস্থা আপনারা জানেন, বা যে রেডিওর বাংলাদেশের বাস্তবতা, রেডিও আসলে কিভাবে শুনে মানুষ, বা আসলে আমি যখন রেডিওর বেতার কার্যালয়ে গেছি, তখন আমি দেখার চেষ্টা করছি বেতারে আসলে কাদেরকে রিচ করতেছে, এবং আমি তাদেরকে একটা স্টাডি করতে দিছি যে ধরেন আপনার উপকূলের লোকরা বেতার হয়তো মাঝে মধ্যে তাদের লাগে একটা বছরের একটা সময়, ঘূর্ণিঝড় থেকে শুরু করে আরো অনেকগুলো, বা অনেকে হেলথ ইস্যুজে, পাবলিক হেলথ ইস্যুস কিছু জিনিস আছে সরকারের প্রচার প্রচারণার জন্য বেতার লাগে। কিন্তু এই যে বেতার, বিটিভি এবং বাসস, আমাদের একটা নিউজ এজেন্সি আছে, এগুলোকে মিলিয়ে একত্রে জাতীয় সম্প্রচার সংস্থা করা, এটার আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে। আমি মনে করি এটা আমাদের একটা সম্মিলিত একটা জায়গা তৈরি করবে। স্বায়ত্তশাসনের প্রশ্নটা আমি মনে করি যে আমাদের আরো ডিসকাশন করা উচিত। সেটা 90-এর প্রেক্ষাপট থেকে এখন কিভাবে আলাদা, আমরা অলরেডি একটা বিষয়ে কথা বলছি। আমরা আইন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়, বা যেই রিলেভেন্ট মন্ত্রণালয়গুলো আছে, সেখান থেকে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে আমরা একটু বসে আবার এই এখানে যে স্বায়ত্তশাসনের প্রশ্নটা আছে এটা দেখার চেষ্টা করব। কিন্তু আমি 3টার সম্মিলনের পক্ষে, এবং 3টাকে মিলিয়ে একটি প্রতিষ্ঠান করলে আমি মনে করি যে আসলে প্রতিষ্ঠানটা কার্যকর হবে, এবং এটা বিভিন্ন দেশে এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আছে। বাংলাদেশে এইভাবে বিচ্ছিন্নভাবে করার কারণে যেটা হয়েছে যে অনেক কর্মচারী পড়ে আছে অলস, যাদের আসলে কোনো কাজ নেই, জাস্ট তারা চাকরি করতেছে। এবং তাদের যে গোল্ডেন হ্যান্ডশেক করব আমরা, যে তাদের কাজের অনেকে আছে যাদের হচ্ছে যে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ হয়েছে অনেক আগে, তাদের টেকনিকটা এখন আর নাই। মানে তারা যেই নো হাউ নিয়ে আসছিলেন 90-এর দশকে, ওই নো হাউ বা টেকনিক্যাল নো হাউ এখন দিয়ে এখন আর কাজ করা যায় না। এখন তো দুনিয়া বদলে গেছে, ডিজিটাল এই যে ঢুকে গেছে। ফলে অনেকেই আসলে আমাদের চাকরি থেকে বিদায় করা দরকার, ওনাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া দরকার, এবং নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার।
তো আমি মনে করি ওইটা আরেকটা বিষয় আছে যেটা আমরা দেখতে চেষ্টা করতেছি যে আসলে মিডিয়াগুলো বা তিনটা প্রতিষ্ঠানকে মিলানো এবং স্বায়ত্তশাসনের প্রশ্নটা আসলে সবাই মিলে পর্যালোচনা করা। এখানে আর একটা বিষয় আছে, সেটা আমি বলে শেষ করি, একটা বা দুইটা। সেটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়াতে আছে, সেটা হচ্ছে বিজ্ঞাপনের হার নির্ধারণ। এবং সরকার যেই বিজ্ঞাপন দিচ্ছে, সরকার ঠিক করে দেয় যে এই পত্রিকার সার্কুলেশন কত। তো এই প্রক্রিয়া যেটা হচ্ছে যে 1.5 লাখ 1.5 লাখের উপরে যদি পত্রিকা সার্কুলেশন হয়, 1,51,000 বা এরকম সামথিং লেখা আছে, তাহলে আপনি হচ্ছে 950 টাকা পাবেন। এটার দুইটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এক হচ্ছে মূল্যস্ফীতির তুলনায়, যেটা কমিশন প্রস্তাব করছে, যেটা আমি সমর্থন করি। মূল্যস্ফীতির তুলনায় এটা আসলে অন্যায্য, কারণ 2014 সালের 950 টাকা আর এখনকার 950 টাকা অর্ধেক অর্ধেকে নেমে গেছে টাকা। মানে ওই সময়ের 100 টাকা এখন 50 টাকা। তো এটা আমাদের অলরেডি আলোচনা আছে, ডিএপিতে আমরা আলোচনা করছি যে এটা আমরা বাড়াবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা বা নিজেদের পত্রিকাতে যেটা প্রচার সংখ্যা 2,000ও না, সেটাকে 1,50,000 2 লাখ দিয়ে রাষ্ট্রের টাকা লুটপাট করছেন। রাষ্ট্রের টাকা জাস্ট হচ্ছে যে এই যে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের হচ্ছে যে বা এমপিদের হচ্ছে যে বিভিন্ন পত্রিকা চালু করছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা একটা এই গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য। এটা আমাদের একটা উদ্যোগ আছে, যেটা মন্ত্রণালয় থেকে হইতে পারে। আরেকটা আলোচনা চলমান আছে যেটা জাতিসংঘ থেকে আমরা হইতে পারে, যে শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কিভাবে পলিটিসাইজড হয়েছে। এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী। ফলত আমি মনে করি যে ওখানে আমাদের এই গত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে। প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে, এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার এবং বাংলাদেশের জনগণ এটাও জানতে চায়।